আজকে আমরা পড়ব ক্লাস 11 এর নতুন চ্যাপ্টার বৃত্তীয় গতি বা রোটেশনাল মোশন। তো আজকে আমরা কিছু অংশ আলোচনা করব। এই চ্যাপ্টারে বেশ কিছু জিনিস শেখার আছে, তো সেটা শিখে নিলেই আমাদের বৃত্তীয় গতি খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো বৃত্তীয় গতিতে কি কি আমরা আলোচনা করবো সেগুলো আমরা যেমন সরলরৈখিক গতি পড়েছি, যখন কোনো একটা কণা সরলরেখে গতিশীল হয় তখন তার সরণ, বেগ, ত্বরণ, মন্দন এগুলো পড়েছি যেমন, এর ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে এগুলো চলে আসবে রোটেশনাল মোশনের ক্ষেত্রে বা বৃত্তীয় গতির ক্ষেত্রে। তো প্রথম আমরা চলে আসি বৃত্তীয় গতি কি জিনিস। বৃত্তীয় গতি হলো যখন একটি কণা কোনো নির্দিষ্ট অক্ষ বা বিন্দুর সাপেক্ষে নির্দিষ্ট অক্ষ বা বিন্দুর সাপেক্ষে আবর্তন করে তাহলে যখন কোনো কণা নির্দিষ্ট বিন্দু বা নির্দিষ্ট কোনো অক্ষের সাপেক্ষে আবর্তন করে বা বৃত্তপথে পরিভ্রমণ করে তখন সেই কণার গতিকে বলা হয় বৃত্তীয় গতি। তাহলে একটা কণা যখন কোনো নির্দিষ্ট অক্ষ বা বিন্দুর সাপেক্ষে বৃত্তপথে পরিক্রমণ করবে বা আবর্তন করবে তখন সেই কণার গতিকে, ধরো একটা বৃত্তপথ, নির্দিষ্ট একটা বিন্দু আছে, এটা সেন্টার, এটার সাপেক্ষে একটা কণা আবর্তন করছে, তাহলে সেটা হচ্ছে তার বৃত্তীয় গতি। সেটা হলো কেন্দ্র। তো আমরা যদি অ্যাক্সিস দিয়ে আঁকি, অক্ষ দিয়ে আঁকি, ধরে এটা একটা অক্ষ, অক্ষের সাপেক্ষে একটা কণা বৃত্তপথে নির্দিষ্ট ব্যাসার্ধ বলা হচ্ছে, এটা হলো অক্ষ, অ্যাক্সিস অফ রোটেশন। ঘূর্ণাক্ষ বলা হয়। তো একটা কণা এটাকে কেন্দ্র করে ঘুরছে, তখন সেই কণার গতিটাকে বলা হচ্ছে, তাহলে নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে বা নির্দিষ্ট কোনো অক্ষ সাপেক্ষে যখন আবর্তন করবে একে বলা হয় ঘূর্ণন অক্ষ। ঘূর্ণনটা কি জানি? ঘূর্ণন অক্ষ বা অ্যাক্সিস অফ রোটেশন। ওকে, তাহলে এক্ষেত্রে এই কণার গতিকে বলা হবে বৃত্তীয় গতি, যখন কোনো একটা কণা বৃত্তপথে আবর্তন করবে। তো এরপর চলে আসছে তাহলে এক্ষেত্রে সরণ কি হয়। বৃত্তীয় গতির ক্ষেত্রে যে সরণ হয় তাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ। তো আমরা ডেফিনেশনটা মুছে দিলাম, একটা কথা বলি, যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘড়ি অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে, এদিকে ঘোরে, তাহলে প্লাস মানে ধনাত্মক ঘূর্ণন, আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে ঋণাত্মক ঘূর্ণন। তাহলে পজিটিভ রোটেশন কখন বলা হবে? যখন কণাটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে তখন সেটা হচ্ছে ধনাত্মক, আর দিকে ঘুরলে ঋণাত্মক ঘূর্ণন, তাহলে ঘূর্ণন দূরকরণ। তো এবার চলে আসছি নেক্সট আমাদের কৌণিক
বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ। তো ধরো আমি এই ছবিটি দেখাই, তো কণাটা এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো, দিয়ে একটা সময় পর বিতে গেল, এখানে পৌঁছালো, এদিকে ঘুরছে। বিতে গেলে সে কেন্দ্রে দেখা একটা কোণ উৎপন্ন করছে থিটা, এই কৌণিক সরণ হলো থিটা। তাহলে নির্দিষ্ট সময়ে কোন কণা ঘূর্ণন অক্ষের সাথে বা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে কেন্দ্রে সেন্টারে যে কোণ উৎপন্ন করবে, যদি এটা ক্ষেত্রে ভাবি, যদি এদিকে ঘুরে গেছি তাহলে এখানে গেল, ধরে গেছি এখানে দুই গেলে এখানে, সে কোণ উৎপন্ন করলো কতটা, এদিকে ঘুরছে, তীরটা আমরা সেদিকে দিয়েছি যেদিকে ঘুরছে, এই তাহলে এইভাবে ঘুরছে। তাহলে এই যে টার্ম কৌণিক সরণ কিন্তু একটা আমরা করেছিলাম অক্ষীয় ভেক্টর আর পোলার ভেক্টর, এটা কিন্তু অক্ষীয় ভেক্টর। তো কৌণিক সরণ মানে কি? ঘূর্ণন কেন্দ্রে কণাটি যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে নির্দিষ্ট সময় অবকাশে, নির্দিষ্ট সময় অবকাশে ঘূর্ণন কেন্দ্রে কণাটি যে কোণ উৎপন্ন করবে, এখানে কত কোণ উৎপন্ন করেছে থিটা, দেখো আমি তীরটা দিয়েছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তখন সেই কোণটাকে বলা হচ্ছে, মানে কৌণিক এই থিটাটাকেই বলা হচ্ছে এখানে কৌণিক সরণ। মনে রাখতে হবে কৌণিক সরণ একটা কি ভেক্টর বললাম? অক্ষীয় ভেক্টর, অ্যাক্সিয়াল ভেক্টর, যেটা তোমাদের ভেক্টর চ্যাপ্টারে আমি বলেছি। ডিরেকশন কোন দিকে হয়? যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে লম্বভাবে বাইরের দিকে, মানে এই যে তল প্লেন অফ রোটেশন, ঘূর্ণন তল, এই তলটাকে আমরা নাম দিলাম প্লেন অফ রোটেশন বা ঘূর্ণন তল। যে তলে ঘুরছে সেই তলের সাথে লম্ব দিকে হবে কৌণিক সরণের অভিমুখ। তাহলে কৌণিক সরণের দিক কোন দিকে হয়? ঘূর্ণন তলের সাথে। তাহলে কৌণিক সরণের অভিমুখ হয়, এর অভিমুখ ঘূর্ণন তলের সাথে লম্ব দিকে। তো তলের লম্ব দুদিকে হতে পারে, হয় আপওয়ার্ডে হতে পারে আবার ডাউনওয়ার্ডে হতে পারে। তো কণাটা যদি এইদিকে ঘোরে, মানে ঘড়ির কাঁটার বিপরীতে, সেক্ষেত্রে ধনাত্মক কোণ উৎপন্ন হচ্ছে। আমরা জানি জ্যামিতিতে যেটা শিখি আমরা, ধনাত্মক কোণ মানে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ভাবি, জানি সেটা। এর ক্ষেত্রে এই যে তল তার সঙ্গে, মানে এইদিকে ঘুরছে আমাদের থার্মাল অনুসারে বুড়া বলে দিই, মানে তল এই দিকের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে, মানে এটাকে যদি আমরা অক্ষ বলি, আমি যদি অক্ষ আছে মনে করি, অক্ষ আবার বাইরের দিকে। আবার যদি কণাটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তাহলে এখানে এলো,
কোনো সময় এখান থেকে স্টার্ট করে এখানে এসেছে, এদিকে ঘুরছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ অ্যাঙ্গেল হচ্ছে, মানে কৌণিক সরণটা নেগেটিভ, মানে এইভাবে ঘুরছে ঘড়ি কাঁটার দিকে, তার তলের থেকে ভিতরের দিকে। তার মানে আমরা যদি এইভাবে ভাবি, তাহলে অ্যান্টি ক্লক হলে তলের সঙ্গে বাইরের দিকে লম্ব, ক্লকওয়াইজ হলে আমাদের বুড়ো আঙুলের দিকে থাম্ব রুল অনুসারে। তার মানে যদি কোনটাকে সাইড ভিউ থেকে যায় এদিকে ঘোরে, তাহলে আপ থিটা ভেক্টর, প্লেনের সঙ্গে আপওয়ার্ড লম্ব দিকে, এই তলটার সাথে লম্ব দিকে অ্যান্টি ক্লক ঘুরলে, আর ক্লকওয়াইজ ঘুরলে প্লেনটার সাথে লম্ব ভাবে নিচের দিকে, মানে অক্ষ বরাবর। আশা করি তোমাদের ডিরেকশনটা বোঝাতে পেরেছি, সমস্যা হচ্ছে। তাহলে এখানে দুটো দিক মনে রাখবো, যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে তলের সাপেক্ষে ডাউনওয়ার্ড মানে নিচের দিকে, আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে ধনাত্মক ঘূর্ণন হয় তাহলে সেক্ষেত্রে হবে আপওয়ার্ড। এটাই হচ্ছে অক্ষীয় ভেক্টর, মানে দেখতেই পাচ্ছি অক্ষ বরাবর হয় ওপরে কিংবা নিচে। তাহলে ধনাত্মক ঘূর্ণনের ক্ষেত্রে ওপরে, ঋণাত্মক ঘূর্ণনের ক্ষেত্রে নিচে। সবগুলো এখানে যে যে ভেক্টরগুলো শিখবো, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সরণ যেমন শিখলাম, বেগ, ত্বরণ, প্রত্যেকটা একইভাবে অভিমুখ হবে। আচ্ছা, তো কৌণিক সরণ, তো এর একক হচ্ছে রেডিয়ান, একক হচ্ছে রেডিয়ানের সাহায্যে প্রকাশ করা হবে কৌণিক সরণের একককে। পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, সব সময় রেডিয়ানে কনভার্ট করে নিয়ে আমরা করব, ঠিক আছে? রেডিয়ানে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি আমরা জানি, এটা আমাদের কাজে লাগবে। পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। সবসময় রেডিয়ানে কনভার্ট করে নিয়ে অঙ্ক করতে হবে, ঠিক আছে? এরপরে চলে যাই, কৌণিক সরণ আমরা বুঝলাম, দিক বুঝে গেলাম কোন দিকে হবে। এরপর চলে যাই কৌণিক বেগ, অ্যাঙ্গুলার ভেলোসিটি। কৌণিক বেগ, কৌণিক বেগ মানে কৌণিক বেগকে প্রকাশ করা হয় ওমেগা চিহ্ন দিয়ে, ওমেগা। কৌণিক বেগের চিহ্ন হলো, এমনি বেগ হলো ইউভি, এখানেও হচ্ছে চিহ্নটা হচ্ছে ওমেগা, এটা হলো স্মল ওমেগা, আর ওহম চিহ্ন যেটা ব্যবহার করতাম সেটা হচ্ছে ক্যাপিটাল ওমেগা। কৌণিক বেগ মানে হলো ওমেগা চিহ্ন, কৌণিক বেগ মানে নির্দিষ্ট অক্ষ সাপেক্ষে ঘূর্ণনরত কোনো কণার সময়ের সাপেক্ষে কৌণিক সরণের হার। নির্দিষ্ট অক্ষ সাপেক্ষে ঘূর্ণনরত কোনো কণার time rate of change of angular displacement defined as angular velocity. Time rate of change of angular displacement কি আমরা বলছি angular velocity বা angular speed। তার মানে ধরো কোনো কণা বৃত্তপথে ঘুরছে, এখানে ছিল
এখান থেকে এদিকেই ঘুরছে সেন্টার। তো ডেল্টা টি সময় কণাটি এ থেকে বি তে পৌঁছায়, এবং কৌণিক সরণ হয় সমান ডেল্টা থিটা। এই অ্যাঙ্গেলটা বললাম ডেল্টা থিটা। কোণ এবিসি না এসিবি যে কোণটা সেটা হচ্ছে ডেল্টা থিটা। তাহলে সুতরাং এই পথে গড় কৌণিক বেগ তাহলে হবে, যেহেতু সব জায়গায় সমান বেগে নাও করতে পারে তাই গড় ডেল থিটা বাই ডেল টি বা থিটা বাই টি সব। তাহলে কৌণিক বেগ হচ্ছে ডেল থিটা বাই ডেল টি, এটাকে বলছি গড় কৌণিক বেগ। এবার যদি ডেল্টা টি ক্ষুদ্র হয় টেন্ডস টু 0, তখন সেই কৌণিক বেগ হলো তাৎক্ষণিক, আগেরটার মতনই যেটা তোমরা একমাত্রিক গতিতে শিখেছিলে, ক্ষুদ্র সময় অবকাশে যে বেগ হয় তাকে বলে তাৎক্ষণিক বেগ। তাহলে এটা হলো তাৎক্ষণিক কৌণিক বেগ w ইনস্ট্যান্টেনিয়াস ins, তাহলে হলো d থিটা dt। তাহলে তাৎক্ষণিক কৌণিক বেগকে প্রকাশ করা হয় w ইনস্ট্যান্টেনিয়াস ins। কখন হবে? যদি সময় অবকাশটা খুব ক্ষুদ্র হয়, ছোট হয়, তখন সেক্ষেত্রে গড় কৌণিক বেগটাকে বলা হয় তাৎক্ষণিক কৌণিক বেগ, এবং এর এক্সপ্রেশন হলো d থিটা dt। তাহলে ওমেগা সমান d থিটা dt। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো যদি আমাদের ওমেগা দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি d থিটা সমান ওমেগা dt, d থিটা সমান ওমেগা dt লিখতে পারি। তাহলে এখান থেকে থিটা বের করতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন ওমেগা dt টাইম ইন্টারভ্যাল। ওমেগা বলে দেওয়া থাকবে, তখন ইন্টিগ্রেট করতে হবে, আমরা শিখবো, করব। ওকে, তাহলে এটা হচ্ছে কৌণিক বেগ। তো কৌণিক বেগের দিক সেই একই রকম, অ্যান্টি ক্লক হলে আপ, ক্লকওয়াইজ হলে ডাউন, আগেরটা মতো। তাহলে কৌণিক সরণের মতন কৌণিক বেগটার দিক একই রকম। যদি কোনো কণা ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে তাহলে ওমেগা ভেক্টরটা হবে উপরের দিকে, যদি কোনো কণা ঘড়ির কাঁটার দিকে ঘোরে সেই ক্ষেত্রে ওমেগা ভেক্টরটা হবে নিচের দিকে। এটা হচ্ছে অক্ষীয় ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর। একই রকম ভাবে এটাও অক্ষীয় ভেক্টর, অক্ষ বরাবর এর অভিমুখ হবে, অ্যান্টি ক্লক হলে উপরে, ক্লকওয়াইজ হলে নিচে। আচ্ছা, এরপর তাহলে কৌণিক বেগ হলো সময়ের সাপেক্ষে আবর্তনরত কণার নির্দিষ্ট অক্ষ সাপেক্ষে কৌণিক সরণের হার। সেখান থেকে আমরা দেখলাম কৌণিক বেগের দিক কি হয়। আচ্ছা, একক বললে কৌণিক বেগের একক যদি বলি, বুঝতেই পারছি ওপরটা রেডিয়ান হচ্ছিল, নিচটা সেকেন্ড, তাহলে র্যাড পার সেকেন্ড, র্যাড পার সেকেন্ড। আর একটাও সম্পর্ক হয়, সেগুলো আমরা শিখবো এবার।
ছোটবেলায় ক্লাস 9 এ পড়েছি টাইম পিরিয়ড বা পর্যায়কাল। পর্যায়কাল মানে একটি পূর্ণ আবর্তনের জন্য প্রয়োজনীয় সময়। একটা পূর্ণ আবর্তন করতে গেলে এখান থেকে শুরু করলো, এই ঘুরে আবার এখানে চলে এলো, যে সময় লাগে তাকে বলে পর্যায়কাল। পর্যায়কালকে আমরা প্রকাশ করেছি টি দিয়ে। এবার তাই যদি হয় একটা পূর্ণ পাক খেলে টি সময় থিটার মান হবে 2 পাই রেডিয়ান। একটা পুরো পাক খেলে কতখানি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। একটা পুরো আবর্তনের ক্ষেত্রে যে কোণ উৎপন্ন করে সেটা হলো 360 ডিগ্রি। তাহলে টি সময় যায় 2 পাই কোণ, তাহলে আমরা লিখতে পারি ওমেগা সমান 2 পাই, থিটার মানটা হবে 2 পাই। একটা আবর্তনে কত সময় লাগে? ক্যাপিটাল টি। তাহলে এটা হচ্ছে পর্যায়কাল আর কৌণিক বেগের সম্পর্ক। ওমেগা সমান 2 পাই বাই টি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক, আমাদের বিভিন্ন সময় কাজে লাগবে। আবার কম্পাঙ্ক যে কাকে বলে আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন হয়। 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন হয় তাকে বলে কম্পাঙ্ক। ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক আচ্ছা, তো ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, একটা ফোন এসেছিল, দেরি হয়ে গেল একটু কথা বলতে গিয়ে। কম্পাঙ্ক মানে কি? প্রতি একক সময় বা 1 সেকেন্ডও লিখতে পারি, প্রতি একক সময় যত সংখ্যক পূর্ণ কম্পন হয় বা আবর্তন হয়। কেন একটা পাক মানে একটা কম্পন, পূর্ণ আবর্তন। ফ্রিকোয়েন্সিকে আমরা লিখবো, চিহ্ন হচ্ছে এফ, এর চিহ্ন দিয়ে লিখবো, বা এন। পরে গিয়ে কম্পাউন্ডকে লিখবো বা নিউ। তোমরা দেখবে
কেমিস্ট্রিতে প্লাঙ্কের সূত্রে পড়েছো E সমান h নিউ, সেও কম্পাঙ্ক যা এই কম্পাঙ্কও একই, আলাদা কিছু না, শুধু চিহ্নগুলো আলাদা। ওকে, ওখানে n দিয়ে লিখি না, কারণ ওখানে তোমার যেন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আছে n, তার জন্য ওটা নিউ দিয়ে লেখা হয়, তো আমরা এখানে f দিয়ে লিখি। তো দেখো প্রতি সেকেন্ডে যতগুলো হয়, তো আমরা দেখলাম t ক্যাপিটাল T সময় কতগুলো আবর্তন হয়? একটা, তাহলে একটা হতে সময় লাগে t, তাহলে t সেকেন্ডটা হয় একটা, তাহলে t সেকেন্ড বা t সময় আবর্তন একটা পাক খেতে সময় লাগে t, আবর্তন একটি, তাহলে একক সময় তাহলে কত হবে? একক সময় আবর্তন তাহলে 1/t, তাহলে 1/t হলো f। এবার এক সেকেন্ডে যতগুলো আবর্তন হয় সেটাই হলো তার কম্পাঙ্ক, মানে এই সম্পর্কটাও কাজে লাগবে। তার মানে 1/t যদি f হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি, এই এক্সপ্রেশনটাকে আমরা লিখতে পারি দেখো ওমেগা সমান 2π। সেখান থেকে ওমেগার আরেকটা নাম হলো কৌণিক কম্পাঙ্ক, মনে রাখো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওমেগা যেমন কৌণিক বেগ, ঠিক তেমনই ওমেগার আরেকটা নাম হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক। তো সেখান থেকে যেমন একটা একক দেখলাম আমরা র‍্যাড পার সেকেন্ড, ওমেগার একটা একক শিখেছি র‍্যাড পার সেকেন্ড, তেমন একটা একক আছে আরপিএম, রিভলিউশন পার মিনিট। আর একটা একক আছে, এটাকে প্রধানত কম্পাঙ্কের এককও বলা যায়, ওমেগার এককও বটে, আরপিএম, রিভলিউশন পার মিনিট বা রোটেশন পার মিনিট। রোটেশন পার মিনিট মনে রাখতে পারবে তোমরা, রোটেশন পার মিনিট। এক মিনিটে কতগুলো পাক খেলে? বললাম ধরো x rpm, তার মানে এটা মানে কি বুঝছি, 1 মিনিট সময় পাক সংখ্যা সমান x। x যদি rpm হয়, বললাম কোন একটা যন্ত্রের কোন একটা পাখার কৌণিক বেগ বললো x rpm, তার মানে কি বুঝলাম 1 মিনিট সময় কতগুলো পাক খেয়েছে? x খানা। এই x খানা যদি পাক খায়, তাহলে পাক সংখ্যাটা, তাহলে অ্যাঙ্গেলটা থিটাটা কত হবে? x * 2π। এক পাকের কোণ হলো 2π, তাহলে x খানা পাক খেলে কোণ হবে x * 2π। তাহলে ওমেগা হবে, তাহলে এখন তাহলে ওমেগাটা কত? ওমেগা মানে রেডিয়ান পার সেকেন্ড, তার মানে x 2π/60। কেন 60 মিনিটে বলেছে, এক সেকেন্ডে তাহলে কত? এত র‍্যাড পার সেকেন্ড। তাহলে কি শিখে গেলাম? আরপিএম থেকে র‍্যাড পার সেকেন্ডে যেতে গেলে আমাকে 2π/60 বা π/30 দিয়ে গুণ করতে হবে। খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আরপিএম থেকে যদি আমরা র‍্যাড পার সেকেন্ডে যেতে চাই, অঙ্ক যখন করব ওমেগার একক সর্বদা র‍্যাড পার সেকেন্ডে বসাতে হবে। যেমন एग्जांपल দিই, বলো 10 আরপিএম, একটা পাখার আবর্তন বেগ 10 আরপিএম, তার মানে কত র‍্যাড পার সেকেন্ড? 10 ইনটু ওমেগাটা হচ্ছে 10 ইনটু 2π/60 র‍্যাড পার সেকেন্ড, তার মানে π/3 র‍্যাড পার সেকেন্ড। তার মানে ওমেগার অঙ্কর ক্ষেত্রে ওমেগার একক সাধারণত দেওয়া থাকবে আরপিএম এ,
কিন্তু অঙ্ক করার সময় সেটাকে অবশ্যই রেডিয়ান পার সেকেন্ডে বা র্যাড পার সেকেন্ডে করে নিতে হবে। করে নেওয়ার ক্ষেত্রে কি উপায়, সেটা হচ্ছে 2π/60 দিয়ে গুণ করে নাও বা π/30 দিয়ে গুণ করে নাও, একই ব্যাপার। তো সেটা হলো আরপিএম, রেভলিউশন বা রোটেশন পার মিনিট। এর একটাও একক হয় আরপিএস, রেভলিউশন পার সেকেন্ড, অ্যানাদার ইউনিট। একটা একক হয় সেটা হচ্ছে আরপিএস, revolution per second। revolution per second মানে 1 সেকেন্ডে 1 পাক করে যদি বলে তাহলে 1 rps। তার মানে যদি 1 rps হয় তার মানে একটা পাক খেয়েছে 1 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে পাক সংখ্যা একটি। তাহলে কতক্ষণ গেছে 1 পাক মানে 2π রেডিয়ান। তার মানে তার ওমেগা হলো, অতএব ওমেগাটা হবে 2π রেডিয়ান পার সেকেন্ড। তার মানে রেড পার সেকেন্ড থেকে, সরি রেভলিউশন পার সেকেন্ড থেকে আরপিএস থেকে, অতএব যদি বলে 10 আরপিএস সমান তাহলে 10 × 2π রেড পার সেকেন্ড, 20π রেড পার সেকেন্ড। ওকে, তার মানে ওমেগাকে কনভার্ট করে নিতে হবে অঙ্ক করার সময়, যেন মনে থাকে। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো কৌণিক বেগ, কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক, পর্যায়কাল, শুধু কম্পাঙ্ক, সব সম্পর্ক শিখলাম। অঙ্কের ক্ষেত্রে ওমেগাকে আরপিএস থেকে, আরপিএম থেকে র্যাড পার সেকেন্ডে, রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে গিয়ে অঙ্ক করতে হবে, যেন মনে থাকে, নাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তো কৌণিক সরণ হলো, কৌণিক বেগের দিক হলো। এরপর চলে আসি কৌণিক ত্বরণ। নেক্সট, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বা কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণকে প্রকাশ করা হয় আলফা চিহ্ন দিয়ে, আলফা ভেক্টর। কৌণিক ত্বরণ মানে যেমন সরণ পেলাম, বেগ পরিবর্তনের হার মানে ত্বরণ হয়, আমরা জানি। তাহলে আলফা হবে কৌণিক বেগের পরিবর্তন, মানে ডেল্টা ওমেগা বাই ডেল্টা টি। এটা হলো গড়। তার মানে কি, সময়ের সাপেক্ষে কৌণিক বেগের পরিবর্তনের হার। ওকে, সময়ের সাপেক্ষে কৌণিক বেগের যে পরিবর্তনের হার তাকেই বলা হচ্ছে কৌণিক ত্বরণ। আর তাৎক্ষণিক ক্ষেত্রে ডেল্টা টিটা ছোট হয়, আর ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু যেটা সেটা হচ্ছে টি ওমেগা তাৎক্ষণিক মান। এখানে আইএমএস লিখে দিতে পারো। এখান থেকে আমরা ওমেগা যদি বার করি, ডি
ডি ওমেগা সমান আলফা ডিটি। তাহলে ওমেগা সমান ইন্টিগ্রেশন ডি ওমেগা থেকে ওমেগা বার করতে গেলে ইন্টিগ্রেশন করা হচ্ছে আলফা এই সূত্র দিয়ে আমরা বেশ কিছু প্রমাণ করব, সেটা আমি পড়ে আসছি। তো এবার চলে আসি, এই তিনটে বেসিক কোয়ান্টিটি আমরা শিখলাম। এবার আমরা চলে যাই পরবর্তী আলোচনায়। আমরা তিনটে কি কি শিখলাম? কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক বেগের মধ্যে পর্যায়কাল কম্পাঙ্ক, কৌণিক ত্বরণ শিখলাম। এরপর চলে আসি আমরা ব্যাসার্ধ বরাবর এবং স্পর্শক বরাবর একক ভেক্টর। খুব গুরুত্বপূর্ণ। যখন একটা কণা বৃত্তপথে ঘোরে তার ব্যাসার্ধ আর স্পর্শক বরাবর একক ভেক্টরগুলো কি কি? ব্যাসার্ধ ও স্পর্শক বরাবর একক ভেক্টর। টেনজেনশিয়াল কম্পোনেন্ট আর রেডিয়াল কম্পোনেন্ট। তো একটা কণা বৃত্তপথে ঘুরছে কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে ভাবে, এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই তলে ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা কেন্দ্র সেন্টার 0 0। তো একটা কণা এক্স ওয়াই তলে, বোর্ডের তলটা হলো এক্স ওয়াই তল, সেই তলে আবর্তন করছে। কোন মুহূর্তে কণাটা এরকম অবস্থানে আছে। তো কেন্দ্রের সাপেক্ষে থিটা কোণ উৎপন্ন করেছে। তো এই যে অবস্থানে, তাহলে সি বিন্দুর সাপেক্ষে বিন্দুর অবস্থান বলতে তাহলে এটা আর ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর। তাহলে তার ব্যাসার্ধ বরাবর যে ভেক্টর একক ভেক্টর সেটা আর ক্যাপ। আর কোণাটা যেহেতু অ্যান্টিক্লক হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে আবর্তন করছে, স্পর্শক বরাবর একটা একক ভেক্টর, কারণ তার সরণের দিক রৈখিক সরণ, রৈখিক বেগ, রৈখিক ত্বরণ, সেটা কিন্তু স্পর্শক বরাবর। এই বরাবর যেটা সেটা হচ্ছে থিটা ক্যাপ। দেখো কেন থিটা ক্যাপ? এই বরাবর ব্যাসার্ধ পাল্টায় আর এই বরাবর কিন্তু থিটা পাল্টায়। থিটা ক্যাপটা হচ্ছে স্পর্শক বরাবর একক ভেক্টর। খুব গুরুত্বপূর্ণ, তোমাদের সব বইতে কিন্তু এটা থাকে না, সেই জন্য ভালো করে বুঝে নেবে, আমাদের পরেও কাজে লাগবে। তো আর ক্যাপকে বলা হচ্ছে ব্যাসার্ধ বরাবর একক ভেক্টর, আর থিটা ক্যাপকে বলা হচ্ছে স্পর্শক বরাবর একক ভেক্টর। এই দুটো আমাদের বলা হচ্ছে। তো এদের সঙ্গে আমরা এদের প্রকাশ করব, আমরা যেটা চাইছি করতে, যেমন উদ্দেশ্যটা বুঝি। আর ক্যাপকে কিভাবে লেখা যায়, থিটা ক্যাপকে কিভাবে লেখা যায়। একক ভেক্টরের মান হচ্ছে 1 ইউনিট, এটা আমরা জানি। তো আমরা কি করছি, এই নির্দিষ্ট বিন্দুতে একটা এক্স অক্ষের সমান্তরালে টানলাম, তাহলে এটা হলো আই ক্যাপের দিক এক্স অক্ষ বরাবর, আর এটা হচ্ছে জে ক্যাপের দিক, আর এটা আর ক্যাপের দিক, আর এটা হচ্ছে মাইনাস আই ক্যাপের দিক। কেন করলাম বুঝতে পারলাম, যে ক্যাপটা আমাদের লাগছে না আমাদের। ঠিক আছে, আমরা প্রত্যেকটা দিকের একক ভেক্টরগুলো দেখিয়ে দিয়েছি। ধনাত্মক এক্সের দিকে একক ভেক্টর আই ক্যাপ, ঋণাত্মকের দিকে জে ক্যাপ, ঋণাত্মকের দিকে মাইনাস আই ক্যাপ, আর ওয়াই অক্ষের দিকে জে ক্যাপ। তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা, আবার এই কোণটাও থিটা। তাহলে দেখো
আর ক্যাপের এই বরাবর উপাংশ হচ্ছে x বরাবর উপাংশ, তাহলে আর ক্যাপ ভেক্টর এর দুটো উপাংশ একটা এই বরাবর আর ক্যাপ x আর আর ক্যাপ y, দুটো ভেক্টরের লব্ধি হলো আর ক্যাপ। এই বরাবর একক ভেক্টর হলো আর ক্যাপ x, এই বরাবর হচ্ছে y ভেক্টরটার মান। তো এটা মানটা কত, এটাকে আমরা লিখতে পারি আর ক্যাপের এই বরাবর মানটা কত cos θ, কারণ এর মান কত 1 মড নিলে মড অফ আর ক্যাপ প্লাস টু 1 মড অফ θ ক্যাপ প্লাস টু 1, দেন এটার মান 1, তাহলে এটা হলো cos θ, তাহলে এটাকে লিখছি cos θ i ক্যাপ cos θ ইনটু এদিকে রেখা ভেক্টর i ক্যাপ প্লাস এটাকে কি লিখতে পারি sin θ j ক্যাপ। তাহলে আর ক্যাপকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে ব্যাসার্ধ বরাবর একক ভেক্টর হলো cos θ i ক্যাপ প্লাস sin θ j ক্যাপ। সিমিলারলি θ ক্যাপের কথা ভাবলে এই বরাবর হচ্ছে cos, কারণ θ টা এর সঙ্গে করেছে, আর এই বরাবর হচ্ছে sin, sin θ মাইনাস i ক্যাপ প্লাস cos θ j ক্যাপ। θ ক্যাপ চলে এলো মাইনাস sin θ i ক্যাপ প্লাস cos θ j ক্যাপ। তাহলে আমরা সম্পর্কটা পেলাম। এবার যদি আমরা এখন বি আর ক্যাপ ডি θ করি, এটাকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি, এটাকে বক্স করে দিই, এগুলো আমাদের সূত্র। আবার বলছি তোমাদের ছায়া প্রকাশনীর বইতে থাকবে না, সেই জন্য যেটা বুঝিয়ে দেবো পরিষ্কারভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো এটাকে যদি ডেরিভেটিভ করি, কারণ এইসব জিনিসগুলো বই পড়ে হয় না, পুরোটা কনসেপ্টের জিনিস, তো যেটা বলবো ভালো করে শুনে স্পষ্টভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবো। আমি খুব ধীরে সুস্থ ব্যাপারটা আলোচনা করছি। তোমাদের তো সবাই ছায়া প্রকাশনীর বই ফলো করো, তো 90% স্টুডেন্ট এটাই করে, তো তোমরা যেটা করিয়ে দেবো ভালো করে দেখবে। তো এটাকে যদি ডেরিভেটিভ করি, cos θ ডেরিভেটিভ হলো মাইনাস sin θ, এটাকে ডেরিভেটিভ করছি, তাহলে i ক্যাপ থাকবে আমি তো ব্যস্ত আছি না ক্লাসে, আমি 10টা পর বলবো। আর sin θ প্লাস sin θ ডেরিভেটিভ হচ্ছে cos θ জি ক্যাপ। তার মানে দেখো আর ক্যাপকে থিটার সাথে ডেরিভেটিভ করলে যে মানটা পেলাম সেটা কিন্তু থিটা ক্যাপের সমান। আবার যদি আমরা থিটা ক্যাপকে ডেরিভেটিভ করি থিটার সাপেক্ষে, তাহলে কি পাচ্ছি sin এর মাইনাসটা থাকলো, sin এর হলো cos θ i ক্যাপ আর cos এর হচ্ছে মাইনাস sin কে ডেরিভেটিভ করলে cos, cos কে করলে মাইনাস sin, তাহলে এখানে মাইনাস কমন দিলে সেটা কিন্তু হচ্ছে মাইনাস। এটা খুব কাজে লাগবে এদের সম্পর্কটা। ওকে, এটা একটু জটিল, তো ভালো করে দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে, কঠিন নয়। শেখার ইচ্ছে থাকলে সব কিছু শেখা যায়, কিন্তু সেই কনসেন্ট্রেশন মোটিভেশন থাকতে হবে, ইচ্ছে থাকতে হবে, তবেই শেখা যাবে। সবাই পারে শিখতে, না শেখার কিছু নেই। ওকে, তাহলে আমরা এখানে ব্যাসার্ধ এবং স্পর্শক বরাবর একক ভেক্টরগুলো শিখে নিলাম, তাদের পারস্পরিক সম্পর্ক শিখে নিলাম। তো এবার আমরা চলে যাব রৈখিক বেগ আর কৌণিক বেগের সম্পর্ক। স্পর্শক বরাবর রৈখিক বেগ কাজ করে θ ক্যাপ বরাবর,
এই করাটার ক্ষেত্রে বেগটা একটু বার করে দেখি কত কি আসে। রৈখিক বেগ, আমি এটাকে দুটো নিয়মে করে দিচ্ছি, বুঝে নিই। ও কৌণিক বেগের সম্পর্ক, রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড ট্রান্সলেশনাল ভেলোসিটি বা লিনিয়ার ভেলোসিটি। তো একটা কণা যখন এদিকে দেখলাম আর ক্যাপ, এদিকে দেখলাম থিটা ক্যাপ, এটা হলো থিটা, আর ক্যাপকে আমরা লিখেছিলাম cos থিটা i ক্যাপ প্লাস sin থিটা j ক্যাপ, আর থিটা ক্যাপকে লিখেছিলাম মাইনাস sin থিটা i ক্যাপ প্লাস cos থিটা j ক্যাপ। এটা আমি যেটা করলাম লাস্ট পজিশন। তো আমরা যদি আর্কটা চেঞ্জ করছি, এটা আমাদের এখানে ছিল না, এখানে রাখো, এটা আমাদের ডিসপ্লেসমেন্ট, এই বরাবর ডিসপ্লেসমেন্ট হচ্ছে স্পর্শকের দিকে। তো আমরা যদি ডি আর ক্যাপ ডিটি, আচ্ছা তার আগে একটা জিনিস করি, আর ভেক্টর মানে কি? আর ভেক্টর মানে আর ইনটু আর ক্যাপ। ব্যাসার্ধ কোনো ভেক্টরকে কিভাবে লিখতে পারি? তার মান ইনটু একক ভেক্টর। তার মানে আর cos থিটা i ক্যাপ প্লাস sin থিটা j ক্যাপ লিখলাম। তাহলে এখান থেকে এখানে গেল, তাহলে এটা তার সরণ dr, তাহলে dr dt যদি বার করি সেটা তার বেগ, কি বেগ সেটা পরে আসছে, মজা আছে, শেখার আছে। কি বেগ? রৈখিক বেগ না আবর্তন বেগ না কি? দেখি কি বেগ না আবেগ। আবেগও হতে পারে, তিন রকম বেগ হয় না, আবেগ বলে একটা জিনিস। ডেরিভেটিভ করলে আটটা তো কনস্ট্যান্ট, আটটা। আচ্ছা দেখি না ডি আর ক্যাপ ডিটি, মানে এটাকে ডেরিভেটিভ করতে হচ্ছে। আমি এটা লিখলাম, ঠিক আছে, ওটা মানটা করা হচ্ছে না, লিখলেও হতো। তার তো বসাবো না, আমাদের ডেরিভেটিভ তো করেছি, এটা মুছে নিলাম, জিনিসটা ক্লিয়ার করো। লিখলে তোমাকে জটিল লাগতে পারে। কি হলো? আটটা কনস্ট্যান্ট বাইরে থাকলো, ব্যাসার্ধ তো পাল্টায় না, বৃত্তপথে ঘুরছে মানে ব্যাসার্ধ স্থির, কনস্ট্যান্ট ভেক্টর। আটটা কনস্ট্যান্ট, ব্যাসার্ধের মান পাল্টায় না। দেখো আর ক্যাপটা কিন্তু ভেরিয়েবল, আর ক্যাপটা কিন্তু থিটার উপর নির্ভর করে, আর ক্যাপটা কিন্তু, বাট আর ক্যাপ ফাংশন অফ থিটা। তো আমরা যদি এটাকে কেমন করে লিখি, আর ডি আর ক্যাপ ডি থিটা ইন্টু ডি আর ডি থিটা, সরি ডি থিটা ডি থিটা। পারি কি পারি না? হ্যাঁ কি না? দেখে না, খুব ইন্টারেস্টিং, শেখার আছে, কনসেপ্ট আছে, ভালো করে শিখতে হবে, তাহলেই শেখা যাবে। ইচ্ছে করে শিখতে হবে ভালো করে। আমরা কি করলাম? থিটা দিয়ে ভাগ লিখতেই পারি। তো এটা মানে কি? এটা হচ্ছে আমাদের ডি থিটা ডি মানে ওমেগা, মানে আর ওমেগা, এটা ওমেগা, ডি আর ক্যাপ ডি থিটা মানে একটু আগে পেয়েছি থিটা ক্যাপ। তার মানে এই যে বেগটা পেলাম এটা কোন দিকে? থিটা ক্যাপের দিকে, তার মানে এটা হচ্ছে স্পর্শক বরাবর।
স্পর্শক বরাবর বেগটা আমরা পেয়ে গেলাম আর ওমেগা, তাহলে এই যে বেগের মানটা পেলাম তার মান হচ্ছে এটা। স্পর্শক বরাবর কোন বেগ কাজ করে? রৈখিক বেগ। সুতরাং রৈখিক বেগ সমান ভি সমান আর ওমেগা। এটা হচ্ছে রৈখিক বেগটা হলো ভি, কৌণিক বেগ ওমেগা। তাহলে কি সম্পর্ক? ভি সমান আর ইন্টু ওমেগা। এটাই হচ্ছে রৈখিক বেগ আর কৌণিক বেগ। কারণ স্পর্শক বরাবর যে বেগ কাজ করে বৃত্তপথে, আমরা জানি ছোট থেকে পড়ে আসছি, স্পর্শক বরাবর বৃত্তপথে স্পর্শকের দিকে রৈখিক বেগ কাজ করে। তাহলে রৈখিক বেগ হলো ব্যাসার্ধ ইন্টু কৌণিক বেগ। তো ঘটনা দেখো, এখানে কিন্তু যে তিনটে কোয়ান্টিটি আছে প্রত্যেকটাই ভেক্টর রাশি। ভিটা ভেক্টর, আটটা ভেক্টর, ওমেগা ভেক্টর। তাহলে সম্পর্কটা কি? দুটো ভেক্টরকে গুণ করলে একটা ভেক্টর পাওয়া যাচ্ছে, তার মানে গুণটা হচ্ছে ক্রস গুণ। কেমন ভাবে ক্রস আছে সেটা বুঝতে হবে। সেটা ছবির সাহায্যে একটা বুঝি। দেখো, একটা কণা মানে এদিকে ঘুরে ধরলাম অ্যান্টি ক্লক ঘুরছে, একটা কণা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে ধনাত্মক। তাহলে ওমেগাটা এই পয়েন্টে যদি বলি, ধর একটা কণা এখানে আছে, তার বেগটা কোন দিকে? রৈখিক বেগ এদিকে। ব্যাসার্ধ ভেক্টরটা কোন দিকে? আটটা হচ্ছে এদিকে। স্পর্শক বরাবর বাইরের দিকে, আটটা তো বাইরের দিকে দেখেছি। আর ওমেগা কোন দিকে? এদিকে ঘুরছে অ্যান্টি ক্লক, তাহলে এদিকে ওমেগা ঘুরছে। তাহলে এখান থেকে ভি দুটো হতে পারে, হয় আর ক্রস ওমেগা বা ভি হতে পারে ওমেগা ক্রস আর। তাহলে কোনটা সঠিক? এবার আমাদের প্রশ্ন হলো তাহলে এর মধ্যে কোনটা রাইট? দুটোই কি হবে না? কখনোই হবে না, দিকের একটা ব্যাপার আছে। তাহলে আমরা যদি আর ক্রস ওমেগা করি, তাহলে দেখো যদি আর ক্রস ওমেগা, তাহলে আর থেকে ওমেগা, তাহলে এইদিকে হচ্ছে, তাহলে সেটা তো নয়। আর ক্রস ওমেগা করলে বুঝছে কোন দিকে? আর থেকে ওমেগার দিকে। তাহলে এই যদি করে তাহলে ডিরেকশন আসছে এইদিকে, তাহলে ভি এর উল্টো। তাহলে কিন্তু যদি ওমেগা ক্রস আর করে দেখো, এই ওমেগা ক্রস আর করলে, ওমেগা থেকে আর দিকে ক্রস করলে ভি এর দিকে থাম চলে আসছে। ঠিক আছে, ওমেগা ক্রস আর করলে পাচ্ছি ভি। এদিকে যদি আমরা ওমেগা ক্রস আর করি তাহলে পাচ্ছি ভি এর দিকে। একদম সুন্দরভাবে। তার মানে আমাদের এই প্রথম সম্পর্কটা ভুল, দ্বিতীয়টা সঠিক। তাহলে এটাই হচ্ছে কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে ভেক্টর সম্পর্ক এবং তাদের অভিমুখের ছবি খুব ইম্পর্টেন্ট। যদি আমরা আর ক্রস ওমেগা করতাম তাহলে যে দিকটা পেতাম সেটা হচ্ছে ভি এর উল্টো দিক। আবার যদি কোনোটা ক্লকওয়াইজ ঘুরতো তাহলে কেমন হতো? দেখি সেটা কেমন হয়। যদি ক্লক এদিকে ঘুরতো তাহলে এই পয়েন্টটা বেগ হতে পারবে এদিকে, ভি ভেক্টরটা এদিকে, আর ভেক্টর তো সবসময় বাইরে। আর অ্যান্টি ক্লক ঘুরছে, সরি ক্লকওয়াইজ ঘুরছে, তার মানে ওমেগা হতো নিচে, ওমেগা হতো নিচে। তাহলে দেখো, আমরা যদি ওমেগা ক্রস আর করি, এই করি, তাহলে কিন্তু এই দিকটা পাচ্ছি। তোমরা একটু ভালো করে ছবি এঁকে করার চেষ্টা করবে। ওমেগা ক্রস আর করলে কিন্তু এই করলে এই ডিরেকশনে করলে ভিটা পাওয়া যাচ্ছে। তাহলে এটা হচ্ছে পজিটিভ ঘূর্ণনের জন্য, মানে অ্যান্টি ক্লকওয়াইজের জন্য ঘড়ির কাঁটার বিপরীতে এটা হচ্ছে নেগেটিভ ঘূর্ণনের। ঠিক আছে, একটু জুম ইন করে দিই, তোমাদের দেখতে সুবিধা হবে ছবিটা।
এবং কৌণিক বেগের সম্পর্ক পেলাম v সমান ওমেগা। এবার চলে আসি রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের সম্পর্ক। আমরা ত্বরণ মানে জানি বেগ পরিবর্তনের হার। তাহলে ভি তো পেয়েছি, তাহলে অ্যাক্সেলারেশন যদি হয় তাহলে ত্বরণ সমান ডিভি পেয়েছি। তাহলে তাই যদি হয় কি ত্বরণ সেটা পড়া আছে, স্পর্শক না কোন দিকে হবে ত্বরণ সেটা আমাদের দেখতে হবে, এটা আরো বেশি ইন্টারেস্টিং। তাহলে ভি পেয়েছি ওমেগা আর, তাহলে ডিডিটি অফ আর ওমেগা থিটা। তাহলে আমরা ত্বরণটা কি ধরনের ত্বরণ সেটা আমরা পরে বুঝে যাবো, এক্ষুনি পরে নয়, ক্যালকুলেশনের শেষে। ভেরি ইন্টারেস্টিং। তাহলে আর টাকা কনস্ট্যান্ট, তাহলে ওমেগা ডেরিভেটিভ করলে ডি ওমেগা ডিটি থিটাকে ডি ওমেগা ডিটি থিটাকে আর থাকলে এটা ডেরিভেটিভ হলো প্লাস ওমেগা ডি থিটাকে ডিটি। ওকে, তাহলে আমরা এখানে পেলাম ডি ওমেগা ডিটি প্লাস দিস। তো ওমেগাকে টাইমের রেসপেক্টে করলে পাওয়া যায় আলফা, কৌণিক ত্বরণ আলফা থিটা ক্যাপ প্লাস ওমেগা ডি থিটা ক্যাপ, আবার আরেকটা হবে ডি থিটা ইনটু ডিটি ডি থিটা ডিটি। খুব গুরুত্বপূর্ণ জায়গা শিখে নেওয়ার জন্য, মোস্ট ইন্টারেস্টিং বটে। একটু ক্লোজ করি তোমাদের সুবিধা হবে। তাহলে আর আলফা থিটা ক্যাপ মান দিয়ে মাল্টিপ্লাই করছি প্লাস ওমেগা আর ডি থিটা ডিডি ক্যাপ মানে হচ্ছে মাইনাস আর ক্যাপ। একটু ভালো করে দেখলে আগেরটা একটু করলাম, এটা হলো মাইনাস আর ক্যাপ, এটা কিন্তু আবার ওমেগা। তার মানে থিটা ক্যাপ হলো স্পর্শকের দিক, স্পর্শকের দিকে যে ত্বরণ থাকে তাকে বলা হচ্ছে ট্যানজেনশিয়াল এ থিটা, স্পর্শক ত্বরণ বা রৈখিক ত্বরণ। থিটা বলে লিখেছি এ থিটা প্লাস মাইনাস ওমেগা স্কয়ার আর আর কে। তো অ্যাকচুয়ালি জিনিসটা আমরা এরকম করে লিখি, তাহলে জিনিসটা আরো ইন্টারেস্টিং হবে। দিস ইজ মাইনাস আর। তার মানে দেখো এই জিনিসটাকে আছে, এখানে একটু পরে লিখি, পরের লাইন জিনিসটা আলাদা দেখতে ভালো লাগবে। তো দিস ইজ টুয়ার্ডস থিটা ক্যাপ, মানে স্পর্শক বরাবর ত্বরণ, তাহলে নাম হলো স্পর্শক ত্বরণ বা রৈখিক ত্বরণ। আর একটা ত্বরণ হচ্ছে আর ক্যাপ, তাহলে এটা বলা হচ্ছে রেডিয়াল অ্যাক্সিলারেশন, তার ডিরেকশন হচ্ছে মাইনাস আর ক্যাপ থেকে, মানে কেন্দ্র বরাবর। তাহলে
বৃত্তপথে যখন একটা কণা গতিশীল হয় তার যে ত্বরণ হয় সেই ত্বরণটার দুটো উপাংশ থাকে। যদি আচ্ছা, এবার আমি কনক্লুশনে আসি। তাহলে অ্যাক্সেলারেশন পেলাম a থিটা থিটা ক্যাপ প্লাস a রেডিয়াল মাইনাস আর ক্যাপ। তার মানে ত্বরণের মান যদি বার করি দুটো বার a থিটা স্কয়ার প্লাস a আর স্কয়ার। তাহলে কি কি ত্বরণ? a থিটাকে বলা হচ্ছে কোন দিকে? স্পর্শক বরাবর, তাই এটার নাম হলো স্পর্শক ত্বরণ, বা এটাই হচ্ছে স্পর্শক বরাবর যে ত্বরণ কাজ করে তাকে আমরা বলি রৈখিক ত্বরণ। রৈখিক ত্বরণ। তাহলে রৈখিক ত্বরণটাকে যদি আমি শুধু লিখি তাহলে রৈখিক ত্বরণ সমান হলো, তাহলে যদি a দিয়ে লিখি রৈখিক ত্বরণকে সাপোজ a দিয়ে লিখলাম সমান হলো আর আলফা। রৈখিক ত্বরণ সমান ঠিক a থিটা লিখলাম, a থিটা সমান আর আলফা। ভেক্টর ফর্মে লিখলে a থিটা সমান আলফা ক্রস আর, আগের মতনই ওমেগা ক্রস আর যেভাবে আমরা ছবিতে দেখেছি এটা হচ্ছে তাদের ভেক্টর রিলেশন। তাহলে এই থিটাটা হলো রৈখিক ত্বরণ। তাহলে সম্পর্কটা কি? আলফা ক্রস আর। আগের ছবিটা একই ভাবে হবে, আমি ছবিটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে এটার ক্ষেত্রে কি হলো, একটা কণা যখন ঘুরছে অ্যান্টি ক্লক, তাহলে আলফাটা উপরের দিকে এই পজিশনে আছে, তাহলে তার আর ভেক্টরটা এদিকে, রৈখিক ত্বরণটা স্পর্শক ত্বরণটা এদিকে। তাহলে দেখো প্যারালাল নিয়ে নিলাম, আলফা ক্রস আর করলে কিন্তু আমরা পাচ্ছি দিস। ওকে, আর এ আর কে বলা হচ্ছে, এটা কোন দিকে? স্পর্শকের দিকে। আমি ছবি আবার আঁকবো, তোমরা অপেক্ষা করো। এ আর টা হলো ওমেগা স্কয়ার। কোন দিকে? কেন্দ্র বরাবর, কারণ মাইনাস আর ক্যাপ আছে। এ আর এর দিক হচ্ছে মাইনাস আর ক্যাপের দিকে, তার মানে কেন্দ্রের দিকে। আর ক্যাপটা হলো বাইরের দিকে, তাহলে মাইনাস আর ক্যাপটা ভিতরের দিকে, তাই এর নাম হলো কেন্দ্রাভিমুখী ত্বরণ বা অভিকেন্দ্র ত্বরণ। যখন কোন একটা কণা, তাহলে কেন্দ্রাভিমুখী ত্বরণ, এটা এক ত্বরণের দুটো পার্ট। স্পর্শক বরাবর ত্বরণ থাকে, আবার কেন্দ্র বরাবর ত্বরণ থাকে, দুটো ত্বরণ থাকে। তাহলে আমাদের এখান থেকে আমরা শিখে গেলাম যখন একটা কণা বৃত্তপথে ঘুরবে কোন অবস্থানে, তার এদিকে থাকবে একটা ত্বরণ স্পর্শক ত্বরণ, আর এদিকে থাকবে কেন্দ্রাভিমুখী ত্বরণ, তার একটা লব্ধি ত্বরণটা এদিকে কাজ করছে। কন্ডিশন: সমবৃত্তীয় গতির ক্ষেত্রে ওমেগা ধ্রুবক, তার মানে আলফা 0, অতএব a থিটা 0 হবে। তাহলে সমবৃত্তীয় গতির ক্ষেত্রে স্পর্শক ত্বরণ শূন্য হয়। যখন কোনো একটা কণা সমকৌণিক বেগ নিয়ে বৃত্তপথে ঘোরে তখন তার গতিকে বলা হয় সমবৃত্তীয় গতি। তো সমবৃত্তীয় গতির ক্ষেত্রে ওমেগাটা স্থির, তাহলে এর ডেরিভেটিভ ডি ওমেগা ডিটি 0, মানে আলফা 0। আলফা 0 হলে এ থিটা বা
রৈখিক ত্বরণটা শূন্য হবে বা স্পর্শক ত্বরণ শূন্য হবে। তাহলে সমবৃত্তীয় গতির ক্ষেত্রে স্পর্শক ত্বরণ শূন্য হয়, শুধু থাকে কেন্দ্রাভিমুখী ত্বরণ, মানে যেটা এ আর রেডিয়াল অ্যাক্সেলারেশন থাকে, বাট ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন মাস্ট বি জিরো যখন কণাটা ওমেগা কনস্ট্যান্ট থাকবে। খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে আমরা অভিকেন্দ্র ত্বরণে একটা ধারণা পেয়ে গেলাম, যেটা অভিকেন্দ্র বা কেন্দ্র বরাবর যে ত্বরণটা কাজ করছে সেই জিনিসটাকে সাথে আমরা নাম দিলাম অভিকেন্দ্র ত্বরণ বলে ডাকলাম। ঠিক আছে, অভিকেন্দ্র ত্বরণ বলে ডাকার তাহলে কারণ এটাই। তো অভিকেন্দ্র ত্বরণ বা হচ্ছে সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন, এটাকে বলা হয় সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন বা অভিকেন্দ্র ত্বরণ। তো সেটা আমি আবার পরে আসবো, তখন সেই জন্য এখন কিছু ডিটেলস যাচ্ছি না, আবার ওটা দেখবো একটা ভাবে। তো আমরা একটা ভাবে ভাবতে পারি কিছু সম্পর্ক। ধরি কোনো একটি কণা ওমেগা 1 কৌণিক বেগ নিয়ে ঘুরতে শুরু করার ক্যামেরাটা একটু দূরে করে দিই। ঘুরতে শুরু করার টি সময় পর তার কৌণিক বেগ হলো ওমেগা 2। তো বৃত্তপথে ঘুরছে, আর কিন্তু ধ্রুবক, আর এর মানটা কনস্ট্যান্ট। তাহলে ওমেগা যখন কৌণিক বেগ ওমেগা ছিল তখন রৈখিক বেগ যদি v1 হয়, তাহলে v1 সমান ওমেগা r1। প্রথমে রৈখিক বেগ হলো v1, t সময় পর হলো v2 আর ওমেগা 2। তাহলে প্রথমে রৈখিক বেগ v1, কৌণিক বেগ ওমেগা 1, পরে হলো রৈখিক বেগ v2, কৌণিক বেগ হলো ওমেগা 2। তাহলে ওমেগা চেঞ্জ হয়েছে, বেড়েছে, ওমেগা যদি মড বেড়েছে, অতএব কৌণিক ত্বরণ আলফা সমান ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি, একদম আমাদের d মাইনাস e বাই টি এর মতো। কৌণিক বেগের পরিবর্তন বাই সময় করলে কৌণিক ত্বরণ পাওয়া যায়। তো এখানে যদি আমরা ওমেগার মানটা বসিয়ে দিই, তাহলে v2 বাই r মাইনাস v1 বাই r বাই টি, ওমেগার মানগুলো বসিয়ে দেওয়া হলো। তাহলে 1 বাই r v2 মাইনাস v1 বাই টি, বেগ পরিবর্তন বাই সময়, মানে এটা রৈখিক ত্বরণ, মানে a বাই r। যেটা স্পর্শক ত্বরণ ছিল, তাহলে আলফা সমান a বাই r, এখান থেকে আমরা বলতে পারি a সমান r আলফা r। এটাও আমাদের পাওয়া যেতে পারে। এটা একটু ভালো করে ডিটেলসে দিক ধরে ধরে কোন দিকে হবে, কেন হবে সেগুলো বুঝলাম। এটা একটা খুব একটা জালি পদ্ধতি, শর্ট মেথড, সূত্র অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে সেটার সাহায্যে। তো এটা আমরা করতেই পারি। তো এবার চলে আসি টি সময় কৌণিক বেগ হলো ওমেগা 2। এটা থেকে একটু আমরা ইনক্রিজ করি, কিছু সূত্র শিখি। ধরে নিলাম কৌণিক ত্বরণ আলফা ও কৌণিক সরণ ওই সময় টি সময়ে কৌণিক সরণ হলো। তাহলে এখানে সূত্রগুলো কি করে আসে? তো আমরা আলফা পেয়েছিলাম d ওমেগা dt,
সমকৌণিক আলফাটাকে বলা হচ্ছে সমকৌণিক ত্বরণ। সমকৌণিক ত্বরণ নিয়ে চলছে। তাহলে এটাকে লিখতে পারি আলফা ডিটি। ওমেগা যদি বার করি, তাই ওমেগা মানটাকে ইন্টিগ্রেট করতে হবে। ওমেগা মানটা কত হবে? ওমেগা 1 থেকে ওমেগা 2 ডি ওমেগা। আলফাটা কনস্ট্যান্ট বাইরে থাকলো, মানে t ইকুয়াল টু 0 তে ওমেগা হচ্ছে ওমেগা 1 আর t ইকুয়াল টু t তে ওমেগা হলো ওমেগা 2। তাহলে t কি 0 থেকে t। তাহলে এটা যদি আমরা ইন্টিগ্রেট করি, d ওমেগা কে ডেরিভেটিভ করতে হয় ওমেগা 1 থেকে ওমেগা 2 আর dt কে করতে হয় t 0 থেকে t। মান বসানো তোমাদের আমি শিখিয়েছি, আগে উপরেরটা বসাও মাইনাস নিচেরটা বসাও সমান আলফা ইনটু t মাইনাস 0। তাহলে ওমেগা 2 পেয়ে গেলাম ওমেগা 1 প্লাস আলফা t, যেন v ইকুয়ালস টু u প্লাস at এর মতো তলায় কাইনেমেটিক্সের সূত্রগুলো আমি লিখে দিলাম, ওটার মতন এই সূত্রটা এখানে পেলাম। আবার দাঁড়া, আমরা একটু প্রথমে লিখেছিলাম ওমেগা সমান ডি থিটা ডিটি। ওমেগা সমান ডি থিটা ডিটি। তাহলে ডি থিটা সমান ওমেগা ডি। ওমেগার সূত্রটা কি? মানটা বসি। তাহলে t ইকুয়াল টু 0 তে থিটাটা 0 আর t ইকুয়াল টু t তে থিটার মান থিটা, এই দুটো কন্ডিশন। তাহলে ইন্টিগ্রেট করছি। আচ্ছা, মানটা বসিয়ে দিই। ওমেগা মানে হচ্ছে ওমেগা মেইনলি ওমেগা 2 মানে ওমেগা 1, ওমেগাটা এই সম্পর্ক অনুসারে পাল্টাচ্ছে প্লাস আলফা টি। ওমেগার যে সম্পর্ক সেটা লিখে দিলাম সমান ডি থিটা। ওমেগার পরিবর্তনের সম্পর্ক হচ্ছে এটা, তাই ওমেগার সম্পর্কটা আমরা লিখে দিলাম। তাহলে এখানে আমরা ইন্টিগ্রেট করি ডি থিটা কত থেকে 0 থেকে থিটা সমান ওমেগা 1 ডিটি। ওমেগা 1টা প্রাথমিক বেগ কনস্ট্যান্ট 0 থেকে t প্লাস আলফাটা কনস্ট্যান্ট t ডিটি 0 থেকে t। আমাদের সূত্রগুলো প্রমাণগুলো পরীক্ষায় আসে না, তাও শিখে রাখা গুরুত্বপূর্ণ। অঙ্ক আসে সূত্র প্রয়োগ করে। তাহলে এটা হয়ে গেল থিটা। থিটা মাইনাস ডিটি কে বলে টি বলে ডি থিটা হবে থিটা। লিমিটটা একটু বসিয়ে দিই, দেখতে ভালো লাগবে 0 থেকে থিটা। আচ্ছা, ওমেগা 1 ডিটি কে বলে টি 0 থেকে টি প্লাস আলফা টি এর হচ্ছে টি স্কয়ার বাই 2 0 থেকে টি। এর চলে এলো ওমেগা 1 টি প্লাস হাফ আলফা টি স্কয়ার। বুঝতেই পারছি কোন সূত্র, s ইকুয়াল টু ut প্লাস হাফ টি স্কয়ার। ঠিক আছে, সিমিলার টু s ইকুয়াল টু ut প্লাস হাফ a স্কয়ার। এখানে লিখবো না, জায়গা দিচ্ছে না। এই সমীকরণটা সিমিলার কিসের মতন? s ইকুয়াল টু ut প্লাস হাফ a স্কয়ার, ওটার মতন। ওকে, একটু জমে যায়।
জায়গাটা দেখে নাও তোমরা ভালো করে, খুব গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে থিটা চলে এলো, কৌণিক সরণ থিটা হলো রেডিয়ানে, আর একটা পেলাম ওমেগা 2 ইকুয়াল টু ওমেগা 1 প্লাস আলফা টি, একটা সম্পর্ক শিখলাম। এবার চলে যাই জুম আউট করে, এখানে জায়গা আছে, এখানটা দিয়ে করবো আমরা। তো ওপরে এবার আলফাকে লিখছি ডি ওমেগা ডিটি, এটাকে লিখছি ডি ওমেগা ডি থিটা ইন্টু ডি থিটা, এরকম ভাবে লিখতে পারি। তাহলে এটা মানে তাহলে ওমেগা, এটা মানে তাহলে চলে এটা ওমেগা, তাহলে ওমেগা ডি থিটা, তাহলে বা ওমেগা ডি ওমেগা সমান আলফা ডি থিটা। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, ওমেগার মান হবে ওমেগা 1 থেকে ওমেগা 2, থিটার মান 0 থেকে থিটা। তাহলে আমরা যে সূত্রটা পেয়ে যাব, ওমেগা ওমেগা স্কয়ার বাই 2, ওমেগা 1 থেকে ওমেগা 2, আলফা ডি থিটা হলো থিটা 0 থেকে থিটা। সবগুলো একই রকম ভাবে হচ্ছে, এজন্য ভালো করে লিখে নিয়ে করলেই তোমরা শিখে যাবে। আপার লিমিট বসালে হচ্ছে হাফ ইনটু হাফটা বাইরে দিলাম, উপরে আগে ওমেগা 2টা বসাবো, তাহলে ওমেগা 2 স্কয়ার মাইনাস ওমেগা 1 স্কয়ার সমান হলো আলফা থিটা। তাহলে ওমেগা 2 স্কয়ার সমান ওমেগা 1 স্কয়ার, এটা দুইটা দিকে গেলে প্লাস 2 আলফা থিটা। আশা করি তোমরা চিনে গেছো কোন সূত্র, ভি স্কয়ার ইকুয়াল টু সিমিলার হলো ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে এটা একটা সূত্র শিখে গেল। তাহলে বৃত্তীয় গতির ক্ষেত্রে আমরা যে যে সূত্রগুলো শিখে ফেললাম, এখানে একটা স্ন্যাপশট করে দিই সূত্রাবলী আজ বলি। ফার্স্ট শিখলাম কি কি শিখেছি, একটু চলে আসি সুন্দরভাবে। ফার্স্ট শিখেছি আমরা ওমেগা সমান ডেল থিটা বাই ডেল টি বা থিটা বাই টি। 2 নম্বর শিখেছি বা ওমেগা সমান শিখেছি ভি বাই আর। আলফা সমান শিখেছি ডেল্টা ওমেগা বাই ডেল্টা টি বা ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি বা এ বাই আর। 3 নম্বর সূত্র শিখেছি ভি সমান ওমেগা আর, আমি আগে লিখেছি, আর এ সমান আলফা আর। কৌণিক বেগ, রৈখিক বেগ, কৌণিক ত্বরণ, রৈখিক ত্বরণ। আচ্ছা, আর কি শিখেছি, ওমেগা সমান শিখেছি 2 পাই পাই টি বা 2 পাই এফ। পর্যায়কাল কম্পাঙ্কের সূত্র শিখে নিয়েছি। 5 নম্বর শিখলাম 1 rpm সমান পাই বাই 30 rad পার সেকেন্ড, কাজে লাগবে। আর শিখেছি 1 rps প্লাস 2 পাই rad পার সেকেন্ড। 7 নম্বর শিখলাম ভেক্টর ফর্মুলা লিখছি না,
যেগুলো আমাদের অঙ্কে কাজে লাগবে সেগুলো আমি লিখে দিচ্ছি। ওমেগা 2 ইকুয়াল টু ওমেগা 1 প্লাস আলফা টি। 8 ওমেগা 2 স্কয়ার প্লাস ওমেগা 1 স্কয়ার প্লাস 2 আলফা থিটা। থিটা হলো কোণ। আর 9 নম্বর শিখলাম থিটা ইকুয়াল টু ওমেগা 1 টি প্লাস হাফ আলফা টি স্কয়ার। আর আমরা একটা জিনিস মনে রাখবো, যদি বলে পাক সংখ্যা বার করতে, পাক সংখ্যা সমান n থিটা বাই 2 পাই। থিটাকে 2 পাই দিয়ে ভাগ করে দিলে পাক সংখ্যা পাওয়া যাবে। তো আজকে আমরা যে যে সূত্রগুলো বৃত্তীয় গতি পার্ট 1 ভিডিওতে তোমাদের যে যে সূত্রগুলো আমি আলোচনা করেছি সেগুলোকে সব একত্রিত করে দিলাম তোমাদের সুবিধার জন্য। তো আজকে আমরা বৃত্তীয় গতির আলোচনা পার্ট 1 ভিডিও এখানেই শেষ করছি। তো আমরা বেশ কিছু অংশ আলোচনা করে ফেলেছি, এখন আমাদের অনেক কিছু বাকি আছে, সেগুলো আবার আমরা পরবর্তী পার্ট 2 বা পার্ট 3 ভিডিওতে নিয়ে চলে আসব। তো তোমাদের যেটা কাজ হবে, এই পর্যন্ত যা যা আমি আজকে আলোচনা করলাম সেই জায়গাগুলো ভালো করে তোমরা দেখে নাও এবং এই যে সূত্রগুলো কাজে লাগিয়ে তোমাদের রেফারেন্স বইতে যে নিউমেরিক্যালগুলো আছে সেগুলো সলভ করে ফেলার চেষ্টা করো। এই আমাদের আজকে অবধি এর বাইরে কোনো সূত্র লাগবে না, যতটা আমি পড়িয়েছি একটা কোনো সূত্র লাগবে না যতটা পড়ানো হয়েছে। হ্যাঁ, একটাও শিখেছি আমাদের ত্বরণের সূত্র, 11 নম্বর সূত্র আমি লিখে দিই এখানে। অভিকেন্দ্র ত্বরণ এ রেডিয়াল সমান হচ্ছে ওমেগা স্কয়ার আর। এটা আমরা শিখেছি বটে, এটা বলতে ভুলে গেছিলাম। কেন্দ্রাভিমুখী ত্বরণ বা অভিকেন্দ্র ত্বরণ এগুলো শিখেছি। অভিকেন্দ্র ত্বরণ নিয়ে পরের দিন আমরা আবার ফিরে আসবো, আমাদের ডিটেলসে আর কিছু করতে হবে, আবার প্রমাণ করতে হবে। তো খুব গুরুত্বপূর্ণ জায়গা। তো এই সূত্রগুলো তোমরা কাজে লাগিয়ে অঙ্কগুলো করো এবং যতটা পড়ালাম সেটা ভালো করে পড়ে নিয়ে লিখে নিয়ে ভালো করে পড়ানো, তাহলেই হবে, তাহলেই যথেষ্ট। যা পড়িয়েছি যতটা পড়িয়েছি শুধুমাত্র এই জায়গাগুলো করে ভালো করে দেখলেই যথেষ্ট, আর অন্য কোনো জায়গা লাগবে না। ঠিক আছে? আর প্রমাণগুলো যেগুলো করিয়ে দিলাম মেনলি লাস্ট এই যে 3টে সূত্রের প্রমাণ ইন্টিগ্রেশন দিয়ে করলাম, এগুলো শুধুমাত্র সূত্রগুলোই লাগবে, ইন্টিগ্রেশন দিয়ে দেখে রাখতে পারো, শেখার জন্য ভালো, কিন্তু পরীক্ষায় কোনোদিন আসবে না। তো তোমরা ভালো করে দেখে নাও। ঠিক আছে? তাহলে অবধি থাকলো, পরবর্তী অংশে আমরা আবার ফিরে আসবো। কোনো প্রবলেম হলে সেটা কমেন্টে জানাবে, আর ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবে। ঠিক আছে? আজকে অবধি বলেই শেষ করছি আলোচনা।